ছদ্মবেশ ধরে বসু বাড়িতে এসে বোমা ফিট করে সবাইকে শেষ করার প্ল্যান করতে গিয়ে তরির বুদ্ধিতে সুধার কাছে হাতে নাতে ধরা পড়ল সার্থক। এমনটাই দেখতে পাবে আজকের পর্বের রিভিউতে। সুধা রান্নাঘরে রান্না করছিল, সেই সময় তরিতা এসে বলে, দিদিভাই এত রাতে তুমি রান্না করছো, কি যে করো না। আর তখনই সুধা বলে, কি করব বলো তো, আমাকে ঠাম্মি পুজোর দায়িত্ব দিয়েছে, সব নিয়মগুলো যদি সময় মতো পালন না করতে পারি তাহলে কেমন হয়, তাই বলে এত রাতে রান্না করছো। ঠিক আছে, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি, তুমি একা একা করছো। সুধা বলে, তোমাকে কিছু করতে হবে না, তোমার জন্য তোমার বর অপেক্ষা করছে, তুমি বরঞ্চ তোমার ঘরে যাও। তরিতা বলে, কি যে বলো, এত বছর হয়ে গেছে বিয়ে, একটা বাচ্চা দিতে পারিনি অনিবেশকে, এই জন্যই সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, পছন্দও করে না। সুধা বলে, দেখো স্বামী স্ত্রীর মাঝে কিছু ভুলভ্রান্তি হয়, তাই বলে এভাবে দুজন দুজনকে ভুল বুঝবে না, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তরিতা বলে, দেখো না দিদিভাই, তোমার জন্য দাদাভাই কত কষ্ট করেছে, এত কিছুর পরও দাদাভাই তোমাকে কত ভালোবাসে, আর তুমিও তো দাদাভাইকে কত ভালোবাসো, হয়তোবা দাদাভাই এখনও তোমার জন্য অপেক্ষা করছে। তরিতার কথা শুনে অবাক হয়ে যায় সুধা। এদিকে তরিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ জলটা দিদির ঘরে দিয়ে আসি, আর তোমার জন্য সত্যিই দাদাভাই অপেক্ষা করছে, ওদিকে তাকিয়ে দেখো। আর সুধা তখনই দেখতে পায় সেখানে তেজ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরপর তরিতা সেখান থেকে পানির জগটা নিয়ে চলে যায়, বলে, এবার তোমাকে দাদাভাই হেল্প করবে। এদিকে তেজ এসে বলে, আচ্ছা সুধা, তোমাকে কিছু হেল্প করতে হবে। সুধা বলে, না, আমার কাজ আমি একাই করতে পারবো, আমি একা করতেই অভ্যস্ত। তেজ বলে, তা কি করে হয়, আমিও তোমাকে হেল্প করব। নিশ্চয়ই এই ময়দাগুলো দিতে হবে, আমি এক্ষুনি তোমাকে সুন্দর করে ডো তৈরি করে দিচ্ছি। এই বলে ময়দার ভেতরে এক গাদা জল ঢেলে দেয় তেজ। সুধা এসে বলে, তেজ, এটা তুমি কি করলে, বারবার বারণ করেছি তো, তারপরেও তুমি এরকমটা করতে পারলে, এখন এটার ভেতরে কতটা ময়দা লাগবে তুমি জানো। তখন তেজ বলে, দেখো আমাকে কিছু শেখাতে আসবে না, আমি সব কিছু জানি, আমি এক্ষুনি ময়দার কৌটাটা নিয়ে আসছি। তেজ ময়দার কৌটাটা আনতে গেলে সুধাও তেজের পেছন পেছন যায়। এদিকে ময়দার কৌটাটা পড়ে গিয়ে তেজের একদম ময়দাটা পুরো শরীর পড়ে যায়। সুধা তখন হাসতে থাকে আর বলে, কি অবস্থা হয়েছে তো দেখো তো তোমার। আর তখনই তেজ বলে, দাও আমি তোমাকে নারকেলটা কুড়ে দিচ্ছি। আর তখনই সুধা বলে, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি একাই করব। এদিকে তেজ আর সুধার এই খুনসুটিগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে রেশমি আর তরিতা। রেশমি বলে, তুমি নিশ্চয়ই দিদি ভাইয়ের ঘরে জল নিয়ে যাচ্ছ, তুমি বরঞ্চ ওদের দুজনের খুনসুটি দেখো, আমি জলটা দিয়ে আসছি। এই বলে জলের জগটা নিয়ে চলে যায় রেশমি। এদিকে তরিতা বলে, সত্যি দিদি ভাইটা যে কি করছে না। এদিকে সুধা যখন নারিকেল কুড়োচ্ছে তখন সুধার হাতটা কেটে যায়। তেজ বলে, এটা তুমি কি করলে বলো তো, তখন থেকে বলছি যে আমি করে দিচ্ছি, তারপরেও তুমি আমার কথা শুনলে না। আরে পুজো তো এখনো দেরি আছে, তুমি এতটা ব্যস্ত হয়ে পড়ছো কেন, এখন কতটা কষ্ট লাগছে বলো তো। সুধা বলে, কোনো কষ্ট লাগছে না, 5 বছর আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন সেই কষ্টের কাছে এটা কিছুই না। তেজ বলে, সুধা এভাবে কেন বলছো, আমি তো তোমাকে বলেছি এই 5 বছর আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার থেকেও দ্বিগুণ ভালোবাসা দিয়ে আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট মুছে দিব। এই বলে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এদিকে ঠাম্মি ওদের খুনসুটি দেখে হাসতে থাকে। আর তখনই ঠাম্মি বলে, কি হচ্ছে শুনি এখানে। আর তখনই সুধা আর তেজ লজ্জা পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে আশুতোষ কিছু খেলনা জামা কাপড় নিয়ে আসে পুলোর জন্য। পুলোকে বলে, দেখো পুলো, তোমার জন্য কত খেলনা কত জামা কাপড় এনেছি। এটা দেখে পুলো অনেক খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে আশুতোষকে। হঠাৎ করে পুলো ঘরে থাকা ছবিটার কথা জিজ্ঞাসা করে যে, এই ছবিটার আঙ্কেল কে। আশুতোষ তখন মনে মনে বলে, কি করে বাচ্চা ছেলেটাকে বলি যে ওটাই তোমার বাবা। যাই হোক, এখন অন্য কথা বলে ওকে ঘুরিয়ে দিতে হবে। আর তখনই জ্যোৎস্না চলে আসে। জ্যোৎস্না এসে বলে, এখন আর কোনো খেলা হবে না, এখন আমার ছেলে ঘুমাবে। শোনো আশুতোষ, অনেকদিন পর আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, আমি আমার ছেলের সঙ্গে সময় কাটাতে চাই, তুমি বরঞ্চ বাহিরে চলে যাও। এ কথা শুনে চমকে ওঠে আশুতোষ। আশুতোষ বলে, জ্যোৎস্না, আমি আমি আমার ভালোবাসা কখনোই বুঝবে না তুমি। এদিকে আশুতোষ বলে, জ্যোৎস্না আমি থাকি। আর তখনই জ্যোৎস্না বলে, না, আমি আমার ছেলেকে এতগুলো বছর পর ফিরে পেয়েছি, তাই এখন আমি আমার ছেলের সঙ্গে সময় কাটাতে চাই, তুমি বাইরে চলে যাও প্লিজ, তুমি আমাদের মাঝখানে এসো না। আশুতোষের মন খারাপ হয়ে যায়। ওদিকে রেশমি সবটা দেখতে লাগে। এদিকে আশুতোষ চলে যায়
এদিকে জ্যোৎস্না তার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর তখনই রেশমি মনে মনে বলে জামাইবাবু দিদিকে এতটা ভালোবাসে, অথচ দিদিভাই কিভাবে জামাইবাবুকে ইগনোর করছে। সত্যি বিষয়টা খুব খারাপ লাগছে। এই বলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে রেশমি। ওদিকে সুধা সমুদ্র সবাই মিলে পুজোর কার্যক্রম করছে। এদিকে সুধার সঙ্গে হেল্প করছে ঝিনুক। ঝিনুক বলে, দিদি তুই এত ব্যস্ত হয়ে পড়েছিস কেন বলতো, আমরা সবাই আছি তো, তাই না? এদিকে তেজ বলে, কি করছো সুধা, সব দেখি একদম ফিটফাট করে ফেলেছ। আর তখনই সুধা বলে, এখনও অনেক কাজ বাকি, তাই আপনি এত কথা না বলে শুরু তো হেল্প তো করতে পারছেন না, উল্টো এখানে এসেছেন খোঁচা দিয়ে কথা বলতে। তেজ বলে, আমি তোমাকে কখন খোঁচা মারলাম, আমি তো তোমাকে হেল্প করতে এসেছি। সুধা সুধা বলে, আপনাকে হেল্প করতে হবে না, আমার কাজগুলো আমি একাই করতে পারবো। ঝিনুক বলে, সত্যি দিদিভাইকে কতদিন বাদে এইভাবে জামাইবাবুর সঙ্গে খুনসুটি করতে দেখছি। এদিকে তরি এসে বলে, এই যে তোমরা আবারও ফাইট করছো। তেজ বলে, তা আমার বাচ্চা মেয়েটা এখানে কি করছে শুনি, পড়াশোনা বাদ দিয়ে? আর তখনই তরি বলে, আরে বড় ঠাম্মি তো আমাকে পুজোর দায়িত্ব দিয়েছে, সবাইকে সব কাজগুলো বুঝিয়ে দিতে হবে, তাই না? তেজ বলে, ওরে পাকা মেয়ে, এই বলে তরিকে আদর করতে থাকে। এদিকে সুধা যখন কাজ করছিল, আর তখনই পর্দার আড়ালে সুধা কাউকে দেখতে পায়। সুধা নেমে বলে, কি ব্যাপার, এখানে তো কাউকে আমি দেখছিলাম, কোথায় গেল, কে আমাদের ফলো করছে? এ বলে ভীষণ চিন্তায় পড়ে যায় সুধা। ওদিকে আশুতোষ অফিসে যাবে, খাবার নেই, তাই জ্যোৎস্নাকে বলছে খাবারটা দিয়ে যেতে। জ্যোৎস্না বলছে, দেখো আমি আমার ছেলেকে খাবার খাওয়াচ্ছি, তুমি নিজের খাবারটা নিজেই নিয়ে খাও। দেখতে পাচ্ছ না ছেলেটা কি করছে, কতদিন পর ছেলেটাকে ফিরে পেয়েছি আমি, তুমি আমাকে ছেলের সঙ্গে সময় কাটাতে দিচ্ছ না, যাও নিজের খাবারটা নিজে খেয়ে নাও, নিজেই তুলে নাও। আর তখনই আশুতোষ চলে যায় ভীষণ মন খারাপ করে। আশুতোষ কিচেনে গিয়ে খাবার খুঁজতে থাকে, আর তখনই রেশমি এসে বলে, আরে জামাইবাবু আপনি কি খুঁজছেন? আরে আপনি কি খুঁজে পাবেন খাবার, কোথায় রাখা আছে আমি আপনাকে দিচ্ছি। আর তখনই আশুতোষ বলে, তুমি কি পারবে রেশমি? রেশমি বলে, কেন পারবো না, আপনি বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। ওদিকে দেখা যাবে রানী সেই হসপিটালে গিয়ে সমস্ত রিপোর্টগুলো খুঁজতে থাকে, আর রিপোর্টগুলো দেখে বলে, সে কি সুধা ম্যাডাম যেটা ভেবেছে, তবে কি সেটাই সত্যি? এদিকে সুধা বারবার করে রানীকে ফোন করে যাচ্ছে, রানী ফোন ধরছে না। ঝিনুক বলছে, দিদি কাকে বারবার ফোন করছিস বলতো? সুধা বলে, ওই তো রানী ম্যাডামকে ফোন করছি, ওর তো আজকে আসার কথা রিপোর্টগুলো নিয়ে। আর তখনই রানী চলে আসে। রানী এসে বলে, আপনি যেটা ভেবেছেন সেটাই সত্যি। সুধা বলে, আমি ভেবেছিলাম কোনটা? রানী বলে, এই যে তেজ বসু মল্লিক কখনো বাবা হতে পারবে না, রিপোর্টগুলো তো সেই লেখা আছে, তবে আসল রিপোর্টগুলো যেখানে থাকার কথা সেখানে চেক করতে হবে, কিন্তু ওখানে তো অনেক পাহারাদার, কি করে আমরা চেক করব? সুধা বলে, কিন্তু আমাকে যে জানতেই হবে। আর তখনই ঝিনুক বলে, দিদি এটা তুই কি বলছিস, সেখানে কত সিসি ক্যামেরা ফুটেজ আছে, আর তাছাড়া পাহারাদারও আছে, এত কিছু তো একটা ক্রাইমের ভেতর পড়ে যায়। তুই যদি কাউকে না জানিয়ে এই রুমের ভেতর ঢুকিস, এতে অনেক বড় ক্ষতি হবে। সুধা বলে, যা হবার হবে, কিন্তু সেই রিপোর্টগুলো আমার চাই। রিপোর্টগুলো হাতে আসার পর, আসল রিপোর্টগুলো হাতে আসার পর যা হবার সেটা আমি মেনে নেব, তাই আমাকে সেই রিপোর্টগুলো দেখতেই হবে, জানতে হবে এর পেছনে কি কি চক্রান্ত রয়েছে। এরপর একটা প্ল্যান করতে থাকে রানীর সঙ্গে সুধা, আর তখনই রানী রাজি হয়ে যায়। এদিকে ঝিনুক বলে, দিদি একটু বুঝে শুনে কাজ কর, দেখ এবার যদি ধরা পড়ে যাস তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সুধা বলে, যা হবার সেটা আমি বুঝে নেব, আগে আমি রিপোর্টগুলো হাতে পাই। তেজ এসে বলে, এখন আর আমি তোমাকে একা কোথাও যেতে দিব না সুধা, একা একা ফাইট করতে দিব না, এই লড়াই আমার, তাই আমি এই লড়াইয়ে তোমার পাশে থাকব, তুমি আমার পাশে থাকবে। এদিকে পুজো উপলক্ষে বাড়িতে নাচ গানে মেতে উঠে সবাই, আর সেই সুযোগে ছদ্মবেশ ধরে সার্থক বাড়িতে এসে বোমা ফিট করে রাখে, আর সেটা তরির নজরে চলে আসে। তরি তখন পুতুলটা এনে বলে, মাম্মাম দেখো এটার ভেতর টিং টং কিছু আওয়াজ হচ্ছে। আর তখনই সুধা সেটা ধরে দেখতে পায় সেটার ভেতরে বোমা ফিট করা। ওদিকে সার্থক হাসতে হাসতে বলে, থাক
আর মাত্র 1 মিনিট বাকি। 1 মিনিট বাদেই পুরো বসু পরিবারের সবাই শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, সুধা কি ধরতে পারবে সার্থককে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।